হাই বন্ধুরা, আমরা আবার চলে আসলাম এসপোর সোমনাথ আরও একটা এই বাংলার সতীপীঠ নিয়ে। হ্যাঁ, এই বাংলায় অনেক জায়গায় এরকম সতীপীঠ আছে। তার মধ্যে একটি জাগ্রত সতীপীঠ হচ্ছে এই জুরানপুর সতীপীঠ। এটি কলকাতা থেকে 167 কিলোমিটার দূর। এই সতীপীঠ নিয়ে কথিত আছে, যদি কেউ মায়ের কাছে মন থেকে চায়, সেই মনোবাসনা 1 মাসের মধ্যেই এখানে পূরণ হয়। তো চলুন বন্ধুরা, আমরা কি করে এই জুরানপুর গেলাম এবং কিভাবে গেলাম, কিসে কিসে করে গেলাম, আর এখানকার মন্দিরের পুরোহিত কি বললেন, সেটা নিয়েই আজকের ভিডিওটি। চলুন আর দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিওটি। হাই বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই বাংলায় সুপ্রাচীন এক সতীপীঠ, যেটি নদিয়া জেলায় জুরানপুর অবস্থিত। এই সতীপীঠটি কলকাতা থেকে 167 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা চলার পথে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে চলে গেলাম কাটোয়া স্টেশন। তার মাঝে ব্যান্ডেল, নবদ্বীপধাম ও বিষ্ণুপ্রিয়া হয়ে আমরা পৌঁছে গেলাম কাটোয়া। পৌঁছানোর জন্য এই ট্রেনের টাইম প্রায় 3 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ বন্ধুরা, এই 8টায় উঠে আমরা 11টা 20 নাগাদ নামলাম কাটোয়া জংশনে। এবার কাটোয়া জংশন থেকে কি করে যাচ্ছি তারই বিস্তারিত থাকছে ভিডিওতে। চলুন, থাকুন আমার সাথে আর দেখতে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে কাটোয়া লোকাল ধরে, হাওড়া থেকে কাটোয়া জংশন। চলুন, এরপর আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেলে দেখে নিয়েছেন। কাটোয়া লোকাল ধরে এসেছি, সকাল 8টার কাটোয়া লোকাল। এখন আমরা যাব জুরানপুর কালীবাড়ি। চলুন, কিভাবে যাচ্ছি সব ডিটেলস নিয়ে আপনাদের সাথে থাকবো। থাকুন আর এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই জুরানপুর কালীবাড়ি কিন্তু একটি সতীপীঠ। 51 সতীপীঠের মধ্যে 45তম সতীপীঠ হচ্ছে এই জুরানপুর কালীবাড়ি। চলুন আমরা দেখি কীরকমভাবে গেলাম আর কিভাবে যাচ্ছি, আপনাদের দেখাবো সবই। থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন এসপোর সোমনাথকে। আমরা এই স্টেশনের পিছন দিকে চলে আসছি। এখান দিয়ে গিয়ে আমরা টোটো বা অটো নিয়ে ফেরিঘাটে যাব। এই কাটোয়া জংশন থেকে এখন জিটি রোডের দিকে দিয়ে টোটো ধরবো, ধরে আমরা ফেরিঘাট পার করে তারপর আমরা যাব। কিরম করে যাচ্ছি দেখতে থাকুন। এই বেরিয়ে ফেরিঘাটের দিকে আসতে গেলে আপনাকে এখান থেকে এসে টোটো করে নিতে হবে। আমরা এখন টোটো ধরে নিয়েছি। চলুন, এরপরে গিয়ে ফেরিঘাটে গিয়ে দেখা হবে। কাটোয়া স্টেশন থেকে এসে এই দেখছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাটোয়া পৌরসভা উদ্যোগে যে মূর্তি আছে তার সামনে নেবে। এই সামনে দিয়ে আপনাকে যেতে হবে ফেরিঘাটের দিকে। চলুন দেখতে থাকুন। দেখছেন কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট, এখানেই আপনাদের ফেরি পারাপার করতে হবে। চলুন, এই বল্লভপাড়া ফেরিঘাট থেকে টিকিট কেটে আমরা এবার ফেরি পারাপার করব। হ্যাঁ, 3 টাকা করে টিকিট আপনাদের নেবে ফেরি পারাপার হতে। এই যে দেখছেন ফেরি পারাপার হচ্ছে। এই পারে কাটোয়া আর ওই হচ্ছে নদিয়া। চলুন আমরা ওখানেই যাব। আমরা এই কাটোয়া হয়ে যাচ্ছি, আপনারা কিন্তু দেবগ্রাম হয়েও আসতে পারেন। দেবগ্রাম হাওড়া থেকেও আসা যায়, বা যে কোনো জায়গা দিয়ে দেবগ্রাম স্টেশনে এসে ওখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক থেকে বাস বা টোটো করে আপনারা এই জুরানপুরে চলে আসতে পারেন। এই যে দেখছেন এটা কিন্তু ভাগীরথী। হ্যাঁ, ভাগীরথী নদীর এপারে হচ্ছে কাটোয়া
আর ওই পারে হচ্ছে নদিয়া। দুটো জায়গাকে দুদিকে ভাগ করেছে এই ভাগীরথী নদী। যখন ওপার থেকে আপনারা এপারে আসবেন, এসে এই বাঁধের ওপরে চলে আসবেন, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এই দেখছেন, এখান থেকে টোটো পেয়ে যাবেন। বাঁধের উপরে আসবেন, এসে এখান থেকে টোটো আছে, টোটোয় চলে যাবেন। কত টাকা নেয় আমি বলছি। এখান থেকে মন্দির কিন্তু আপনাদের প্রায় আধ ঘন্টা মতন লাগবে। আর টোটোতে ভাড়া নেবে 35 টাকা, তাই তো? 35 টাকা ভাড়া, একদম মন্দিরে গিয়ে নামিয়ে দেবে। তবে যদি আপনারা শনিবার বা মঙ্গলবার বা কোনো অকেশন ছাড়া যান, তাহলে এখান থেকে টোটো রিজার্ভ করে নেবেন। আমরা যেরকম রিজার্ভ করে নিয়েছিলাম, এবার আপনারা বুঝে টোটোকে কন্ট্যাক্ট করে নেবেন। ওরা ওখানে দাঁড়িয়ে থাকবে, আপনাদের পুজো হয়ে গেলে আপনারা আবার নিয়ে এসে এখানে ছেড়ে দেবে। নইলে কিন্তু আপনারা ওখান থেকে আসার জন্য কোনো গাড়ি পাবেন না। আর এইরকম মনোরম পরিবেশ দেখতে দেখতেই আপনারা পৌঁছে যাবেন জুরানপুর। এই হচ্ছে জুরানপুর মোড়। এই মোড় থেকে আমরা এখন যাব এইদিকে হচ্ছে জুরানপুর কালীবাড়ি। আপনারা যদি শনিবার মঙ্গলবার ছাড়া আসেন, তাহলে এখান থেকেই কিন্তু মিষ্টি কিনে নেবেন পুজো দেওয়ার জন্য। আগে গেলে কিন্তু আর কোনো দোকান নেই। এই যে দেখছেন সতীপীঠ, শ্রী শ্রী জগদুর্গা ও শ্রী শ্রী কেশব ভট্ট ভৈরব, এই জুরানপুর কালীবাড়ি। এই রাস্তা ঢুকে যাচ্ছে, আপনারা এখান থেকে ঢুকে যাবেন। এই যে জুরানপুর কালীবাড়ি, জেলা নদিয়া, থানা কালিয়াগঞ্জ। চলুন, এই হচ্ছে সেই রাস্তায় আমরা এবার ঢুকছি। চারিদিকে গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর লাগবে। মানে ভরে আছে মাঠ। এই বোটটা দিয়ে এখান থেকে আপনারা এইদিকে ঘুরে যাবেন। এই যাচ্ছি আমরা, গ্রামের ভিতরে ঢুকছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে মন্দির। চলুন আমরা এবার মন্দিরের দিকে যাই। আমরা চলে এসেছি। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী জয় দুর্গা ও শ্রী শ্রী প্রদীপ ভৈরব সতীপীঠ, জরানপুর কালী মন্দির, নদিয়া। চলুন মন্দিরের ভিতরে ঢুকছি। সুন্দর পরিবেশ, চারিদিকে গাছ। ভারতীয় উপমহাদেশে যে 51টি সতীপীঠ আছে, তার মধ্যে এই সতীপীঠ হচ্ছে 45তম সতীপীঠ। এখানে দেবী জয় দুর্গা নামে পূজিত হয় এবং এখানকার ভৈরব হচ্ছেন ক্রোধিষ্ঠ ভৈরব। এই কালীপীঠের অপর নাম কালভট্ট। এই মন্দিরে সুপ্রাচীন একটা বটগাছ, তার নিচেই দেবী প্রস্তর হিসাবে পূজিত হন। এই দেবী জয় দুর্গা রূপে এখানে অধিষ্ঠিত। সতীপীঠের রক্ষাকর্তা হলেন জায়গাটা, এনারই পুজো হয় এই বড় বট গাছের তলায়। এই মন্দিরে কিন্তু অনেক মহান সাধক এখানে এসে সাধনা করে গেছেন। তাদের মধ্যে রামকৃষ্ণ রায় ও রামকৃষ্ণ পরমহংসদেব এবং বামাখ্যাপা এই মন্দির তারা দর্শন করে গেছেন এবং এখানে সাধনা করে গেছেন। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরটি খুব সাদামাটা মন্দির। আপনি আসবেন, নিজেই বুঝতে পারবেন। এখনও অনেক জনসমক্ষের থেকে অনেক দূরে এবং শান্তশিষ্ট পরিবেশে এই সিদ্ধপীঠটি। চলুন আস্তে আস্তে আমরা আরও কিছু দেখতে থাকি। এই জায়গাটা দেখছেন, আগে এখান থেকে গঙ্গা প্রবাহিত হতো।
এই এখান থেকেই এখানকার মনীষীরা গঙ্গায় চলে যেতেন। এখন এটা গঙ্গা যেহেতু অনেক দূরে চলে গেছে, তাই জন্য এটা এখন বন্ধ আছে। এখান থেকে নামতেন, নেবে ওনারা চান করে আসতেন। আগে এর মন্দিরের ঠিক পাশ থেকেই কিন্তু ভাগীরথী প্রবাহিত হতো, কিন্তু এখন কালের তোড়ে এটি অনেক দূরে চলে গেছে। আর আপনারা যে জায়গাটি দেখলেন, ওখান থেকেই মহান মনীষীরা গঙ্গা থেকে তাদের স্নান সেরে আসতো। আর এই যে দেখছেন প্রচুর ঢিল বেঁধে গেছে। এখানে কথিত আছে, যদি কেউ মাকে মন থেকে ডেকে কিছু চায়, মা তার আশা পূরণ করে। তাও বেশি দিন নেন না, আবার এসে পুজো দিয়ে যান। খুবই সিদ্ধ পীঠ। এই দেখুন কত বড় মধুর চাক, একসাথে 3খানা দেখায়। এটা পুরো শুকিয়ে গেছে, এখানে আর মৌমাছি নেই। এই যে এই সে সতীপীঠ, এটা কিন্তু 51 পীঠের মধ্যে একটা। এটা 45তম সতীপীঠ। এখানটা অনেক শান্তশিষ্ট পরিবেশ, কোনোরকম ঝুট ঝামেলা নেই। আপনি আসবেন নিজেই পুরোহিতকে ডেকে নিজেই পুজো দেবেন। এই যে দেখছেন প্রস্তরখণ্ডটি, এটি কিন্তু জুরানপুরের মায়ের রূপে পূজিত হয়। এটি হচ্ছে সেই তার মাথার অংশবিশেষ হিসাবে এখানেই পতিত হয়েছিল। সেই থেকেই জুরানপুর কালীবাড়ি এখানেই পুজো হচ্ছে। মায়ের এখানে কি প্রতিষ্ঠিত করেছিলেন? এখানে মায়ের দেবী জয় দুর্গার মুন্ড পড়েছিলেন। এখানকার মানে যে আছেন ভৈরবকে মহাকাল ভৈরব হয়েছে। মহাকাল ভৈরব, আচ্ছা। এই মন্দির হচ্ছে মহাকাল ভৈরব। আর মা খুব জাগ্রত শুনেছি। খুব জাগ্রত, 51 পীঠের পীঠ এবং সতীপীঠ এবং 45তম পীঠ। এই দেখতে পাচ্ছেন মা, 45তম পীঠ। এটার নাম ছিল আগে ব্যারাকপুর, এখন হয়ে গিয়ে জুরানপুর গ্রাম বলে এক টানে জুরানপুরের মা। আপনারা যারা আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রণাম করে নিন। মা আমার এই স্ক্রিনের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর এই ঠাকুরমশাই আজকে একটু শরীর খারাপ আছে, যতটা পারলো আপনাদের বলে দিল। পারলে আপনারা আসবেন। আর এই মায়ের কাছে মন থেকে চাইলে মা কাউকে ফেরান না। যে যা মনের বাসনা দিয়ে বাঁধে বা মানত করে তাদের মা পূর্ণ করে সফল করে। শনি মঙ্গলবারে খুব এখানে পুজো এবং ভিড় হয়। এবং আপনার এই চৈত্র মাসে আবার ভক্ত হবে, ভক্তবৃন্দ প্রায় 70-80-90 ভক্ত হয়। এবং 1 তারিখে ওনাদের ঘরে খাওয়ানো হয়। এবং মাঘী পূর্ণিমা মেলায় ধরুন মাঘ মাসে হওয়ার কথা, সেটা হলো ফাল্গুনে 10, 11, 12 তারিখ। ইংরাজি 23, 24, 25 হয়ে গেল। এবং এই পরপর সব জল
জলাভিষেক ঢালে, এখানে জল ঢালে, বহু যাত্রী সমাগম, এখানে হাজার হাজার যাত্রী সেখানে জল ঢালে বাবা ভৈরবের মাথায়। এবং ধরুন এই অষ্টম প্রহর সদ্য হয় এখানে। আচ্ছা, এই যে এবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অষ্টম প্রহর হবে, আচ্ছা, তখনও প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, এবং বাইরে দূরান্ত থেকে লোকজন খুব এখানে আসা যাওয়া করে। কিন্তু এখানে আমরা সরকারের কোনো অনুদান পাইনি, এবং আমাদের কমিটি এই মায়ের ইনকাম থেকে যা সাহায্য যেরকম পারে, যেরকম কিনছে সেরকম মায়ের ঘেরাঘুরি করা হচ্ছে। এবং যদি সরকারের কোনো অনুদান পেতাম তাহলে আমরা মায়ের আঁচল ধরে নিয়ে মায়ের কর্ম করতাম। এবং মায়ের যাত্রী লোকজন আসলে এবার কোনো যাত্রী থাকার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি, এবং যদি কোনো দান পেতাম তাহলে আমরা থাকার ব্যবস্থা করতাম, এবং যাত্রীরা জল ধরার সময় দাঁড়ানোর ব্যবস্থা হতো, কিন্তু সেটাও আমাদের উপায় নেই। এমনি ভোগের কি ব্যাপার আছে মায়ের ভোগের এই যেমন অন্ন ব্যঞ্জনে 5 রকম তৈরি ভাজাভুজি হয়, এবং পরামান্ন হয়, এবং আপনার প্রত্যেক 365 দিন মায়ের অন্নভোগ। যদি কোনো বাইরের লোক এসে চায় অন্নভোগ কি পেতে পারে? হ্যাঁ, পাবে বইকে। আগে আমার দিনে ফোন করিয়ে বলতে হবে। ফোন নাম্বার নিয়ে নেন 8170, বলুন। 8170 95 60 67। এই নাম্বারে ফোন করে আসলে পরে আপনার মায়ের ভোগ রেখে আগের দিন বলে দেবেন, আমরা ঠিক। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুনে নিলেন এই মায়ের বৈশিষ্ট্য আর মায়ের স্থানের বৈশিষ্ট্য। পারলে আসবেন, পারলে এই নাম্বারে ফোন করে আসবেন, আপনারা ভোগ পাবেন। যেহেতু আমরা আচমকা চলে এসেছি, এখন আর কিছু করার নেই আমাদের, তাও ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে দিচ্ছে, আমরা কিছু আনতে পারিনি। আর অনুষ্ঠানের দিন ছাড়া এখানে আসলে কিন্তু আগে থেকে মিষ্টি ফল কিনে নিয়ে আসবেন, কারণ আমরা কিন্তু এখানে পাইনি কিছু মিষ্টি ফল। আমরা জাস্ট ঠাকুরমশাইকে পুজো দেওয়ানোর জন্য এখানে রেখেছি, মাকে পুজো স্মরণ করে কিছু আর্থিক দান করে দিয়ে আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের প্রসাদও নেই, আমরা আনতেও পারি না। আমরা ভেবেছিলাম ওখানে পাবো, অনেকেই বললো পাবেন, কিন্তু এখন এখানে এসে দেখছি কোনো দোকান নেই। শনিবার দিন পাবেন, মঙ্গলবার দিন পাবেন, এছাড়া কোনোদিন অমাবস্যা পূর্ণিমায় পাবেন। এছাড়া কিন্তু অন্য সময় আসলে কিন্তু আপনারা এখানে পাবেন না। আপনারা নিজেরা নিয়ে আসবেন, ফলমালা ফুল নিজেরাই নিয়ে আসবেন সাথে করে। ওম বিষ্ণুঙ্গা পবিত্রঙ্গ পবিত্রবা সর্বাবস্থানগতোপি বঙ্গদাসরি পুণ্ডরীকাক্ষঙ্গে সৌভাজ্যঙ্গভ্যন্তরসতি। ওম মাধব মাধবাচি মাধব মাধবরিং সন্তিং সর্বা সর্বী সর্বাচার্যেষু মাধুঙ্গায় মারুম্ভং শোভায় ভ্রমন্তে ভবতু নম। কি নাম বাবা? সোমনাথ মৈত্র কাশ্যপ গোত্রঙ্গে সপরিবার সংকল্পং সিদ্ধিরত্মনাগত আবিষ্টকামনায় গণপত্যনানা দেবতাং পূজা পূর্বকং যথা সম্ভব গোত্র নামে ব্রাহ্মণ হং সম্প্রদায়ে। জয় তারামা। আমার নাম হচ্ছে অনাথ কুমার মৈত্র। বলুন আরেকবার বলুন। অনাথ কুমার মৈত্র। আমার নামও অনাথ কুমার মৈত্র। তাহলে মৈত্র দুজনে মিলে গেল, সোমনাথ মৈত্র, অনাথ কুমার মৈত্র। জয় মায়ের মায়। ডাক নাম খেপা ঠাকুর। ও, ডাক নাম আবার খেপা ঠাকুর। শুনছেন আপনারা? আগামী দিনে বলবেন, আসবেন, ফোন করলে আমরা জানতে পারি। মায়ের পুষ্প নেবেন, দেখেন এটা জায়গা তো না, যে পাতার মধ্যে দিলেন। শ্রী শ্রী জয় দুর্গা ও প্রদেশ ভৈরব ট্রাস্টি সদস্য আরো ভালো। এটা সুড়ঙ্গ পথ। আচ্ছা, এই যে আমি বললাম এটা সুড়ঙ্গ পথ, এটা আগে ভাগীরথীতে গিয়ে মিশত। ভাগীরথী এখন দূরে চলে গেছে, এটা জমি হয়ে গেছে, এইখানটাতে দূরে চলে গেছে ভাগীরথী, ওইখানটা আছে দূরে। আর এটা হচ্ছে আমাদের মায়ের ঘেরা হচ্ছে, মায়ের কাজ চলছে এখনো, মন্দিরটা আর একটু কাজ হবে। সবাই মিলে যে আমরা এগিয়ে আসি, এই মন্দিরটা কিন্তু আরও ভালো মতন আপনাদের সামনে নিয়ে আসবে, আরও ভালো সুন্দরভাবে জায়গাটা গোছানো থাকবে। আসুন সবাই মিলে এগিয়ে আসি, এই মন্দিরটা আমাদের সতীপীঠ, আরও উন্নতি যেন আমরা করতে পারি মায়ের এই জায়গাটাকে। আসুন দেখার জন্য, আসুন। ওই যে দূরে দেখছেন ওটা গোশালা হচ্ছে, আস্তে আস্তে আরও অনেক কিছু হচ্ছে। সামনে পুকুর আছে, মায়ের পুকুর সামনে। ঠাকুরমশাই আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে।
এই জায়গা এগুলো পুরো, এই যে রান্না করার জায়গা, এখানে ভোগের রান্না হয়। ভগবতী আছে এখানে বসানো। আচ্ছা, এখানে হচ্ছে বাথরুম, ওখানে হচ্ছে সজল ধরা ফল। ও সজল। এখানে মেলা হয়, যেমন বললাম আপনাদের মাঘী পূর্ণিমা, আরও অনেক অনেক সময় এগুলো মেলাগুলো হয়। এই সেই মেলার মাঠ, বড় মেলা হয়। এমনি সময় আসলে তো এরকম দেখাতে পারবেন না, আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছেন। বুঝতেই পারছেন কি বলছে, অর্থ অভাবে কিছু করতে পারছে না। এই মায়ের এখানে চাষাবাস, মায়ের এখানে যা লোকদান হয় তার থেকে খরচ করে এসব সবাইকে সব নির্মাণ করে দেওয়ার পর কিছু থাকলে কাজমত করা হচ্ছে। এবং দেখুন মায়ের জমিটা, এটা পুরো মায়ের জমি। ওই যে এটাকে ঘেরা আছে, ঘেরা পর্যন্ত চললে কলা ভাবে এই এটা তো মায়ের। এই মায়ের জমিতে যা ফল আছে না সব মায়ের কাজেই লাগে। এই যে দেখছেন জলধারা প্রকল্পের জল, এই মায়ের পুকুর। অর্থের অভাবে অনেক কিছু করতে পারছেন না আপনারা, আপনারা এগিয়ে আসলে হয়তো আরও ভালো মতন এই জায়গাটাকে সাজিয়ে রাখতে পারবেন। সবাই আসুন, অনেকেই জানে না হয়তো। যাত্রী নিবাসের ঘর করার জন্য উপরে আবার ঘর করা হলো, কাজ চলছে। তাহলে মায়ের কোনো সবাই এসে থাকতে পাবে। এত সুন্দর জায়গা, একটা সতীপীঠ, একটা থাকার জায়গা নেই। তাহলে আপনারা যদি আসেন, পারলে যদি কেউ হয় কোনো সাহায্য করলে এটা আরও ভালো কাজ হতে পারে, আমরা এসে একদিন থাকতেও পারি। তো জোরানপুর কালীবাড়ি সতীপীঠ, মায়ের মাথার অংশ এখানে পড়েছিলেন, করটি স্থান এখানে পড়েছিল। এখানকার ভৈরব হচ্ছেন ভৈরব, হ্যাঁ ক্রোধীশ ভৈরব। এই জায়গার পুরো রক্ষণাবেক্ষণ উনিই করছেন এখনো। আর ঠাকুরমশাই আমাদের খুব ভালো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলেন। আমাদেরও ভাগ্য ভালো, আমরা অল্প একটুখানি ভোগ পেলাম মায়ের আশীর্বাদে। এই দাদা আমাদের ডেকে দিলেন। দাদা আপনার নাম? আমার নাম স্বরূপ গোস্বামী। স্বরূপ গোস্বামী, উনি আমাদের ডেকে একটু ভোগ দিলেন। ভোগ রান্না এটা আমি করি। ও ভোগ রান্না উনিই করেন। আসুন, এই জায়গাটা আবার এখানে বসার জায়গা। এই হচ্ছে দেবী জয় দুর্গা, এই হচ্ছে নারায়ণ, এই হচ্ছে অনন্তনাগ, এই হচ্ছে গোপাল ঠাকুর। প্রচুর ছোটখাটো গোপাল আছে, যে দেখতে পাচ্ছেন। মা কালী আছে। বন্ধুরা, এই যে অষ্টধাতুর দুর্গা মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মনীন্দ্র চক্রবর্তী নামে এক ব্যক্তি, মায়ের ভক্ত। তিনি স্বপ্নাদেশে এটি দেখতে পান যে কোনো দিঘির পাড়ে এটি রয়েছে, সেটিই তারপরে নিয়ে এসে এখানে মা জয় দুর্গা হিসাবে পূজিত হন। আমরা এই দাদাদের দেখালাম আগে, ওনাদের এসে আমরা ভোগটাও পেয়ে গেলাম অল্প করে। এই যে দাদাদের দেখছেন, এই আমাদের তো পুরোহিত মশাইকে দেখিয়েছি, আর এনারা সবাই মিলে এই জায়গাটাকে এত সুন্দরভাবে রেখেছেন। এই দাদাকে তো দেখিয়েছি, ইনি ভোগটা দেন, এনার জন্য এই ভোগ পেলাম সবাই মিলে। আর এখানে আসার আগে একবার ফোন করে নেবেন, যে নাম্বারটা বললাম ওই নাম্বারে ফোন করলে আপনাদের জন্য ভোগ রেখে দেবে, যদি আপনারা বলেন আসছেন। কিন্তু পার ভোগে 70 টাকা করে, আপনাদের মাথা পিছু 70 টাকা। তো চলুন, ভালো থাকবেন সবাই। মাকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। মা আবার আসবো, আশীর্বাদ করো। আসছি তাহলে, ফোন করবেন। বন্ধুরা, কেমন লাগলো এই বাংলায় আরও একটি সতীপীঠ? চলুন, এইরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে রাখবেন। এই যে দেখছেন, যেটা বলছিলাম আগে, ভাগীরথী এখান থেকে যেত গঙ্গা, এখন কিন্তু অনেকটা দূরে চলে গেছে। চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জায়গাটা আস্তে ঘেরা হচ্ছে। এই যে দেখছেন দূর দিয়ে, এখন কিন্তু এটা পুরো জমি, চাষের জমি হয়ে গেছে।
এখান থেকে আগে গঙ্গায় চলে যাওয়া যেত সুরঙ্গ পথে, এখান থেকেই আগে চলে যেত। তো বন্ধুরা দেখালাম জয়রামপুর কালীবাড়ি মহাপীঠ। এখানে কিন্তু অনেক বিশিষ্ট লোকে এসেছিলেন। ভারতীয় উপমহাদেশে 51তম সতীপীঠের 45তম সতীপীঠ এটি। কৈলাসে মা সতীর মাথা বা করটির অংশ এখানে পতিত হয়। কালীপীঠের অপর নাম কালীঘাট বা কালীঘাট। ভগীরথীর স্রোতধারা একসময় জয়রামপুরে পাশ দিয়ে প্রবাহিত হতো, সেই নদীধারে অবস্থা থেকে কালীঘাট। দেবী এখানে জয় দুর্গা নামে অধিষ্ঠিত এবং শক্তিশালী রক্ষাকর্তা ক্রোধিত ভৈরব এখানকার এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ম্ভু পাথরখণ্ড রূপে পূজিত হন। এই নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আর যদি মনে হয় আমরা কিছু দান করব ট্রাস্টিতে, তাহলে এই সব নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার, এই ট্রাস্টি বোর্ডের দান করতে পারেন। আর পুরোহিতের নাম্বারটা তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরোহিতের নাম্বার। জয় মা। এখান থেকে কৃষ্ণনগর কাটোয়া ঘাট বাসও কিন্তু আপনারা পাবেন। কাটোয়া ঘাট বা তেহট্ট ঘাট এই বাসগুলো আপনারা পাবেন, যেটা কিন্তু আসার সময় ওই মন্দিরের আশপাশ থেকে আসে। তবে টোটো নিয়ে আসলে এই ঘাট থেকে আসলে কিন্তু সবথেকে সুবিধা মন্দির যাওয়া, কেন মন্দির পর্যন্ত কিন্তু বাস যায় না, বাস রাস্তায় দাঁড়িয়ে যাবে, তারপর আপনাদের ওখান থেকে যেতে হবে। আমরা জয়রামপুর কালীবাড়ি ঘুরে আসলাম। যেই টোটোওয়ালা দাদার সাথে আপনাদের বলেছিলাম নাম্বারটা দিয়ে দেবো, সেই টোটোওয়ালা দাদার নাম্বারটা নিয়ে নিন। দাদা আপনার নাম? সুশোভন চক্রবর্তী। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8609527601। এই দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন, খুব ভালো আমাদের নিয়ে গেছিলো, নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। দাদা যদি কেউ যায় একটু রিজনেবল প্রাইস করে নেবেন, অবশ্যই একটু ঘুরিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন দাদা, আসছি। আবার আসলে এবার ফোন করে নেবো আপনাকে। আপনারা পারলে একবার ফোন করে আসবেন, এনাকে ফোন করে নেবেন, যথেষ্ট ভালো রিজনেবল প্রাইসে আপনাদের এটা ঘুরিয়ে দেবে। তো বন্ধুরা কেমন লাগলো এই জয়রামপুর কালীবাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম। আজ এসপো সোমনাথ এসেছিল এই জয়রামপুর কালীবাড়ি দর্শনে। আরও একটা কথা আপনাদের বলে দিই, এখানে যদি অকেশন ছাড়া আসেন তাহলে কিন্তু যেখানে নামবেন ঘাটে ওখান থেকেই টোটো ভাড়া করে নেবেন। আমি এক টোটো দাদাকে পেয়েছি, ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো, যদি পারেন ওনাকে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। ভালো টাইম দেবে এখানে, কিন্তু টোটো বা অটো নিয়েই আসবেন, এখান থেকে যাওয়ার সময় কিন্তু আর কিছু পাবেন না। আর ফুল মালা যেগুলো আগেই বলেছিলাম নিয়ে আসবেন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এসপো সোমনাথকে এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। চলুন আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম জয়রামপুর কালীবাড়ির এই ভিডিওটি।